বর্তমান স্মার্টফোনগুলোর হার্ডওয়্যার অনেকটা উন্নত হওয়া সত্ত্বেও কেন আগের মতো দারুণ পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। আবার যারা চাইনিজ স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করেন, একটা নতুন চাইনিজ স্মার্টফোন কেনার আগে কোন বিষয়গুলো আপনার দেখে কেনা উচিত। আবার আমার ইউটিউব জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল, এমন সব ইন্টারেস্টিং অনেক প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। রবিবারে আমরা যে কাজটা করি, আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি, Q&A। আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কোশ্চেনের উত্তর তো থাকবেই, পাশাপাশি একজন লাকি উইনার হতে যাচ্ছেন আজকের উইনার। প্রতি রবিবারে একজন করে আপনারা উইনার হন। সো দেখবো কে হলেন লাকি উইনার, ভিডিওর কোনো এক পর্যায়ে আমি শেয়ার করব। তো চলুন কমেন্ট সেকশনেই ঝাঁপিয়ে পড়া যাক। এমডি আবু সাইদ ভাই লিখছেন, ভাই 30 থেকে 40 হাজার টাকার ভিতরে 3টি ক্যামেরা এবং 3টি গেমিং ফোনের ভিডিও দেন। সামনে ঈদ, তো ভিডিও দেখে একটা ফোন কিনতাম, প্লিজ ভিডিও দিলে ভালো হতো। 272 জনের লাইক রয়েছে, এই কারণেই মূলত এই কমেন্টটা আমি নিয়েছি। আমরা খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে আসবো, এক ভিডিওতে 6টা স্মার্টফোন থাকবে, ক্যামেরা প্লাস গেমিং। ওকে। অমিত ভাই লিখছেন, 45 থেকে 65 ওয়াটের ভিতরে কয়েকটি পাওয়ার ব্যাংকের ভিডিও দেন, রিভিউ দেন, প্রাইস 3000 টাকার আশেপাশে আর কি, এরকম বুঝেছেন। 3000 টাকার মধ্যে 65 ওয়াটের ওরকম ভালো কোনো পাওয়ার ব্যাংক অ্যাভেলেবেল পাওয়া যাবে না, বাট 3000 প্লাস 3290 এর আশেপাশে আপনারা 45 ওয়াটটা পাবেন, এবং সেক্ষেত্রে ওয়ারেন্টি সহই পাবেন QCY এর PB20A, যেটা খুবই ভালো। অনেক দিন যাবত আমি নিজেই ব্যবহার করছি, ওইটার 10,000 mAhটাও ব্যবহার করছি, 20,000 mAhটাও ব্যবহার করছি। 45 ওয়াট হলে 20,000 mAhটা চয়েস করতে পারেন। আর অবশ্যই এটা আমাদের সেলবানে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বাট যদি আপনি 65 ওয়াট নিতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব, ব্যাসুসের একটা পাওয়ার ব্যাংক রয়েছে, ওটার মডেলটা ঠিক আমার খেয়াল নেই, আমি লিখে দেওয়ার ট্রাই করছি এখানে, কিন্তু দাম তো 6,000 প্লাস। ওটা দেখতে পারেন, যেটা 30,000 mAh হবে, কিন্তু কম দামি ওগুলো আসলে নেওয়াটা উচিত হবে না। 3000 আশেপাশে যদি 65 ওয়াট পান, সেটা খুব একটা ভালো হবে না। সোহাগ বাবু ভাই লিখছেন, স্যাম ভাই সম্ভবত 2018-19 থেকে আপনার চ্যানেলে আছি, কথা হচ্ছে আগে নিয়মিত টেক নিউজ এবং Q&A ভিডিও পেতাম, এখন নিয়মিত করেন না কেন? ফোনের রিভিউ দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, Q&A ভিডিওর মাধ্যমে আমরা একটু আপনার সাথে কথা বলতে পারি, আশা করি আগামীতে কন্টিনিউ করবেন। লাভ ফ্রম জয়পুরহাট, অনেকগুলো লাইক রয়েছে। ভাই আমরা কিন্তু রিসেন্টলি আবার কন্টিনিউ শুরু করেছি, আগে যেমন আমরা রবিবারে আজকাম করতাম, এখনও কিন্তু সেটাই করছি। হ্যাঁ, এবছর থেকে মানে নতুন করে আমরা চিন্তা করছি যে যাই থাকুক না থাকুক আজকে আমরা ওভাবে করবো, মানে প্রশ্নোত্তর পর্বটা করবো, সো ওটা থাকবে। আর টেক নিউজ আগে আমরা এভরিডে দিতাম, কিন্তু এখন আর এভরিডে দিচ্ছি না, কারণ টেকনোলজির জগতে খুব ইন্টারেস্টিং তেমন কিছু আমরা পাইও না। আমরা এই জন্য যে কাজটা করি, পুরো সপ্তাহের নিউজ নিয়ে শনিবারে আমরা নিউজটা কভার করার ট্রাই করি, সো ওটাও কন্টিনিউ থাকবে। রাকিব হাসান ভাই লিখছেন, স্যাম ভাই আপনার কথায় BLDC ফ্যান কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার বলে BLDC ফ্যানের বাতাস নাকি কম আর সাধারণ ফ্যানের বাতাস নাকি বেশি। সাধারণ ফ্যান এখন 4500 টাকা। ভাই দুটো রিভিউ দিলে ভালো হয়। সাধারণ ফ্যান নিয়ে তো রিভিউ দেওয়ার মতো আর তেমন কিছু নেই, আপনারা অলরেডি জানেন, সবাই ব্যবহার করেছেন। বাট BLDCর আমি জানি না উনি এই কথা আপনাকে কেন বললো। BLDCর ফ্যান অলরেডি তো আমার স্টুডিওতে আছে এবং আমি ব্যবহার করছি, এবং পাশাপাশি 2টা ফ্যান আছে, একটা সাধারণ একটা BLDC। সাধারণ ফ্যানটা ভালোই বাতাস দেয় সত্যি কথা যেটা, কিন্তু যে পরিমাণে নয়েজ ক্রিয়েট করে সেই জায়গায় আমার BLDC অনেক কম নয়েজ করে এবং বাতাস যথেষ্ট বাতাস হয়, প্লাস ওটাতে রিভার্স রয়েছে, উল্টা BLDCগুলো দেখবেন যে উল্টা দিকে ঘুরেও বাতাস দিতে পারে, মানে ওই বাতাসটা হয় কি ডিরেক্টলি ফ্লো করে না, কিন্তু ঘরের চারিপাশে বাতাসটা আর কি ফ্লো করতে পারে এরকম। আমার মনে হয় দোকানদার ওইটা শুধুমাত্র আপনার কাছে ওই নর্মালটা বিক্রি করার জন্যই বলছে, আই ডোন্ট নো কেন বলতেছে, এরকমটা হওয়ার কথা না। হ্যাঁ, এটা বলতে পারেন যে নর্মাল ফ্যানের বাতাসের অনেক শব্দ হয় ঘোরার সময়, যে কারণে মনে হয় যেন ওয়াও সুপার লেভেলের বাতাস হচ্ছে। অন্যদিকে BLDC সাউন্ড হয় না, কিন্তু স্টিল আপনাকে বাতাস দিচ্ছে। নরসিংদী থেকে আমাদের এক ভাই কমেন্ট করছেন, কিন্তু উনি ওনার নামটা লেখেননি। উনি লিখছেন, ভাই বর্তমান সময়ের ফোনগুলোতে কি আপনি এমন কিছু মিস করেন যা আগের ফোনগুলোতে ছিল কিন্তু এখন নেই? এমন মনে হয় যে এখনকার ফোনগুলোতে ওই জিনিসটা থাকলে ভালো হতো। নরসিংদী থেকে 23 জন লাইক করছেন এখানে দেখলাম। হ্যাঁ, আগেকার ফোনগুলোতে এমন কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখনকার সময়ে এসে আর পাই না বা নেই হয়তো। যেমন ধরুন আগেকার ফোনগুলো আপনি দেখবেন যে 15 প্লাস বা 15-16 হাজার 20,000 টাকার মধ্যে ফোনগুলোর রিয়ার প্যানেলটাতে গ্লাস থাকতো, ধরলে একটু অন্যরকম ফিল আসতো। হ্যাঁ, আমি জানি গ্লাস ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, আর অনেক ব্যাপার আছে, কিন্তু তারপরও আমার কাছে পার্সোনালি আর কি মনে হয় ওই গ্লাস ব্যাগটাই আমার কাছে আরও বেশি প্রিমিয়াম ফিল দিত, কারণ কম দামি স্মার্টফোনগুলো প্লাস্টিকেরই হয়ে থাকে সম্পূর্ণটা, তো ওই ফিলটা না আসে না। এখন দেখবেন গ্লাসের মতো ওরা ফিল দেওয়া ট্রাই করে, বাট সেটা প্লাস্টিক দিয়েই, কিন্তু ওই সময় গ্লাসই দেওয়া হতো, যেটা আমার কাছে পার্সোনালি আর কি ভালো লাগতো। 3.5mm হেডফোন জ্যাকটা অনেকের ক্ষেত্রেই প্রয়োজন, যারা দেখা যায় যে গেমিং টেমিং করে তাদের জন্য ওটা একটু সুবিধা হতো। এখন হ্যাঁ, ওটা আপনি Type-C দিয়েও করতে পারেন, তারপরেও অনেকের জন্য ওটা একটা দারুণ সুবিধা দিত। আগেকার ফোনের বক্সেই আপনারা কিন্তু একটা ইয়ারফোন পেয়ে যেতেন, আর এখন তো চার্জারেই থাকে না। আর একটা বিষয় যেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়, আগেকার ফোনগুলো সে কম দামি হোক আর দামি ফোনগুলোই হোক,
এইটা না লং রানের এর সাস্টেনেবিলিটি বেশ ভালো ছিল, লং রানেও বেশ স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যেত। বা আপনি মানে চিন্তা করতে পারতেন যে আমি এই ফোনটা কিনে 2-3 বছর ইজিলি খুব সুন্দর করে চালাবো, স্লো হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এখনকার ফোনে আমার মনে হয় এই মজাটা আমরা ওইভাবে পাই না, বাজেট ফোনগুলোতে বিশেষ করে 6 মাস যাওয়ার পরে এইগুলোর আর ওই রেজাল্ট থাকে না। আমরা রিভিউ সময় বলি এরপরে দেখা যায় যে 6-7 মাস ইউজ করার পরে মানুষজন রেজাল্ট পাওয়া শুরু করে অন্যরকম, পরে গালিগালাজ করে আমাদের। কিন্তু আসলে এখনকার ফোনগুলো ওই লেভেলের রেজাল্ট দেন। আপনি যদি ওই টাইমের দিকে যান, রেডমি নোট 7 বা এর আগের ফোনগুলো যে ওই আমলে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোন ছিল, সবাই কিন্তু মানে লং রানে খুব সুন্দর একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করতো। বাট ওই মজাটা আমার মনে হয় এখন আর আমরা পাই না। আপনাদের কি মতামত এই ব্যাপারে? আদিত্য ভাই লিখছেন, ভাই অনেকদিন হয়ে গেছে ড্রোন নিয়ে কোনো ভিডিও দেন না, কিনি আর না কিনি জানতে ভালো লাগে, ড্রোন নিলে কোন জায়গা থেকে নিব? অলরাইট, আমরা এই প্রসঙ্গে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, কারণ DJI এর যে নতুন ড্রোনটা 360 ওটা নিয়ে আমি বেশ নাড়াচাড়া করেছি। এখন একটা ফুল রিভিউ দেওয়া যাবে, খুব শীঘ্রই আপনাদের জন্য ফুল রিভিউ থাকবে। আর ড্রোন নিলে মোস্টলি আমাদের মানে আমার ড্রোনগুলো যে জায়গা থেকে নেওয়া আমি সেটা বলতে পারি ড্রোন প্লেস বিডি, ওদের থেকে নিতে পারেন। বাট আরও অনেক ড্রোনের শপ আছে, আপনাদের যেটা পছন্দ সেখান থেকে নিতে পারেন, এই আর কি। পরবর্তী কমেন্টেও ভাই কিন্তু ওনার নাম লেখেননি। ভাই আপনারা ভাই বোন কয়জন ও আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাসা বরিশালে। ভাই বোন বলতে আমি ছোট, আমার বড় 2টা আপু রয়েছে। পরবর্তী কমেন্টে যাওয়ার আগে একটা বিষয়, আপনারা যারা কমেন্ট করেন মানে প্রশ্ন উত্তর পর্বের জন্য অ্যাটলিস্ট ওই দিন আপনার নামটা একটু লিখে দেবেন। আপনার সুন্দর একটা নাম আছে ভাই, ওটা আমার বলতেও ভালো লাগবে। পরবর্তী কমেন্টেও ভাইয়া ওনার নাম লেখেননি, উনি জানতে চেয়েছেন চাইনিজ ফোনগুলো কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখে কেনা উচিত। চাইনিজ ফোনগুলো কেনার ক্ষেত্রে সিম্পল কয়েকটা বিষয় দেখে নিলেই হয়ে যায়, তবে যে বিষয়গুলো আপনাকে আগেই জানতে হবে, মানে চাইনিজ ফোন যদি নিতে চান চাইনিজ ভ্যারিয়েন্টের, এই ধরনের ইস্যুতে আপনি পড়তে পারেন। ফার্স্ট অফ অল, চাইনিজ স্মার্টফোনগুলো বা ওই ভ্যারিয়েন্টের ভিতরে আপনারা দেখবেন যে বেশ কিছু ব্লোটওয়্যার থাকে, চায়নার বেশ কিছু অ্যাপ দেওয়া থাকে। তাছাড়াও বেশ কিছু জায়গায় সেটিংস থেকে শুরু করে অনেক জায়গায় আপনার ইউআই এর মাঝে চাইনিজ ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লেখা পাবেন। বাট ওগুলো আপনাকে খুব একটা বোদার করবে না, দেখতে হয়তো ভালো লাগবে না আপনার কাছে। এগুলো যদি মেনে নিয়ে কিনতে পারেন, তার পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই বিশ্বস্ত ট্রাস্টেবল জায়গা থেকে কিনবেন, যাদের আপনার সেল সার্ভিস থেকে শুরু করে ও আপনাকে কোনো নকল বা ক্লোন জিনিস দেবে না এটুকু বিশ্বাস করতে পারেন, এরকম জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা লাস্ট ইয়ারে আমারই বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখছিলেন, আমি চায়নায় গিয়ে ভিডিও করছিলাম, চাইনিজ স্মার্টফোনগুলোর বক্সের মাঝে চায়নারাই মানে বাঙালিদের অর্ডার থাকে বলেই তো এগুলো দেয়, নকল চার্জার দিয়ে তারা ফোনগুলো বাংলাদেশে পাঠাচ্ছিল। তো এরকম অনেক ফোন আসছে, আমরা লাস্ট ইয়ারের চার্জার কেটে মেটে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে কীভাবে নকল চার্জারও বাংলাদেশের মার্কেটে এসেছিল, এখনও হয়তো পাওয়া যায়। তো সেক্ষেত্রে এগুলো চাইনিজ বক্সেই বেশি থাকে। আপনারা যখন কিনবেন চাইনিজ স্মার্টফোন একটু ট্রাস্টেবল জায়গা থেকে কিনবেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করতে পারবেন। আদার্স বিষয়ে তেমন কোনো কিছু না। প্রিয় ভাই লিখছেন, বর্তমান যুগে সিলিকন কার্বনের এত বড় ব্যাটারির জন্য লিথিয়ামের পাওয়ার ব্যাংক নেওয়া কি ঠিক? এখনও সিলিকন কার্বনের পাওয়ার ব্যাংক বানানো হচ্ছে না কেন? আরেকটা প্রশ্ন, সিলিকন কার্বনের মোবাইলে যেগুলো হাই স্পিড 80 থেকে 100 ওয়াটের চার্জার দেওয়া থাকে, ওই মোবাইলগুলো 45 ওয়াটের পাওয়ার ব্যাংক আছে PB20A 2000 mAh এর, এটা দিয়ে চার্জ করলে কি ব্যাটারি হেলথ কমবে? আশা করি এটার উত্তর দেবেন লাভ ফ্রম ফ্যানি। ভাইয়া, প্রথমত হলো আপনার ফোনটাকে যদি আপনি 45 ওয়াট দিয়ে চার্জ করেন, আপনার ফোনটা যদিও বা আরও হাই ওয়াট সাপোর্ট নেয়, তাতে করে সমস্যা নেই। তারপরে আরেকটা কোশ্চেন ছিল, কেন এখনও সিলিকন কার্বনের আমরা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছি না? সিলিকন কার্বনের ব্যাটারির দাম এখনও বেশি, এবং ওই টেকনোলজি যদি পাওয়ার ব্যাংকে নিয়ে আসে, হ্যাঁ সেক্ষেত্রে অল্প জায়গার মধ্যে আমরা অবশ্যই বেশি দেখব, ক্যাপাসিটি দেখব, বাট দাম হয়ে যাবে অনেক বেশি দাম হয়ে যাবে। প্লাস সিলিকন কার্বনকে কন্ট্রোল করার জন্য ওই যে পাওয়ার ব্যাংকের মাঝে যে কন্ট্রোলারটা থাকে, ওইটার কস্টিংও বেশি পড়বে নর্মাল এখন আমরা লিথিয়াম আয়ন যেটা দেখি তার তুলনায়। আর একটা কোশ্চেন ছিল, সিলিকন কার্বন ব্যাটারিযুক্ত স্মার্টফোনের জন্য আপনি লিথিয়াম আয়নের এই ধরনের পাওয়ার ব্যাংক ইউজ করবেন কিনা? নো সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারেন। জুবাইর ভাই লিখছেন, ঈদের আগে একটা 5K এর মধ্যে স্মার্ট ওয়াচের রিভিউ দেন, অনেক দিন ধরেই এই কমেন্ট করছি। ঠিক আছে বদ্দা, আমি এই ভিডিও নিয়ে আসবো ঈদের আগেই। এমডি রাজীব ভাই লিখছেন শরীয়তপুর থেকে, স্যাম ভাই এখন স্মার্টফোনগুলোতে FM রেডিও দেয় না কেন? FM রেডিও অনেক মিস করি। হ্যাঁ, এখনকার ফোনগুলোতে আমরা FM রেডিও দেখি না, মানে মূলত চাহিদাও অনেকটা কমে গিয়েছে। আগে একটা সময় ছিল কিন্তু FM রেডিওই মানে শুনতাম আমরা। আমার মানে গ্রামের বাড়িতে বসে ওই FM রেডিওর জন্য আলাদা অ্যান্টিনা বানিয়েছিলাম বিশাল বড়, ওটার সাথে কানেকশন দিয়ে ছোট FM রেডিও কিনতে পাওয়া যেত এইটুকু। ওই MP3-র যুগটা যখন যাচ্ছিল তার মাঝ দিয়ে কিন্তু চলে আসছিল FM রেডিওর। সো ওইটা একটা নস্টালজিয়া একটা ফিল দেয়। বাট এখনকার ফোনগুলোতে আমরা আসলে FM রেডিও অনেক ফোনেই পাই না, থার্ড পার্টি অ্যাপের থ্রুতে নিতে পারেন। তবে আমার যেটা মনে হয়, গুগলের যে রেডিওর যে অ্যাপটা রয়েছে ওইটা ইনস্টল করে নিলেই তো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ফোন দিয়ে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার রেডিও যে কোনো সময় শুনতে পারেন, জাস্ট ইন্টারনেট থাকলেই হয়েছে। ওটা কিন্তু আরও মজার।
এর আগে আমি একটা শর্টস ভিডিও করছিলাম। ইয়াসির ভাই লিখছেন, ভাই যে হারে কারেন্ট থাকছে না পরবর্তীতে আরও সংকট হতে পারে, ওয়াইফাই নেটওয়ার্কের জন্য মিনি ইউপিএস অনিবার্য, এটা নিয়ে একটা রিভিউ দেন। তুলনামূলক কম প্রাইসের মধ্যে কোনটা ভ্যালু ফর মানি হবে? WGPর আছে, ওটা তো আমরা অনেকদিন ধরে ইউজ করছি, এটা দাম মোটামুটি মানে রিজনেবল। রিসেন্টলি আবারও কিছু এসছে আমাদের ওই সেলবানের স্টকেও আছে, অনেকে কিনে এগুলো। তো আপনারা বললে আমি এটা নিয়ে আবারও পুনরায় নতুন করে চেক করে একটা শর্টস দিতে পারি আর কি। MD জাকারে উনি দেখছেন, ভাই আপনি প্রোটন হাইপারএক্স এর রিভিউ দেন। এই ব্র্যান্ডের ফোন নিয়ে অনেকেই আপনারা জানতে চান, আসলেই কি এই ব্র্যান্ডের ফোনের আমি রিভিউ দিব? তাহলে ধরেন একটা কিনে এনে একটা রিভিউ দেওয়া যেতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। অমর ফারুক ভাই লিখছেন, ভাই বর্তমান স্মার্টফোন হার্ডওয়্যার উন্নত হলেও কেন দীর্ঘমেয়াদে পারফরমেন্স ধরে রাখা কঠিন হচ্ছে? কথা কিন্তু ভাই সত্য। শুধুমাত্র আমি ওই কম দামি স্মার্টফোনের কথা বলবো না, আমি তো বলবো ভাই এই লেভেলের ফ্ল্যাগশিপ ফোনেরও পারফরমেন্স হারাতে থাকে। যেমন ধরুন আমি প্রতি বছরই তো ওদের মানে আলট্রা সিরিজের ফোন চেঞ্জ করি, রাইট? যেটা হয় এই যে এই ফোনটা S26 আলট্রা এখন খুব ভালো চলছে, দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরের পরে পরে গিয়ে না এর ক্যামেরা কোয়ালিটি ডাউন হয়, এর ব্যাটারি ব্যাকআপ অনেকটা কমে যায়, যেটা হওয়ার কথা না, যেটা আগে হতোও না। অ্যাটলিস্ট 3-4 বছর তো আমরা ধুমেই ইউজ করতাম, আপনাদের খেয়াল আছে কিনা, বাট একদিন চালাতে আমার খবর হয়ে যায়। মানে তখন এত বিরক্ত লাগে যে আমি এটা কি ফোন ব্যবহার করছি। তো এই হচ্ছে কি অবস্থা এখনকার দিনের, আমরা প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখতে পাই এই একই কাহিনী। আমি একটু আগে একটা কমেন্টে বলছিলাম, বাজেট ফোনে সবচেয়ে বেশি দেখা যায় যে 6 মাস যাওয়ার আগে ওর পারফরমেন্স ড্রপ করতে থাকে, ওই লেভেলে থাকে না। এই ক্ষেত্রে কোম্পানির সরাসরি আমি বলবো ওদের হাত আছে, ওরা এত বেশি নতুন নতুন মডেল নিয়ে আসে, সেক্ষেত্রে ওরা চায় নতুন মডেলটাতে আপনি শিফট করেন এবং দেখবেন আপডেট দেওয়ার পরেই কাহিনীগুলো বেশি শুরু হয়। সো এইটাও একটা বিষয়। কম্পোনেন্টগুলো ভিতরের বোধহয় অনেক বেশি সস্তা করে ফেলতেছে কিনা কস্ট কাটিং করতে গিয়ে, এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত এখন আমরা দেখছি র্যামের যে হারে শর্টেজ হচ্ছে, র্যাম কম দিচ্ছে ফোনগুলো, 20,000 টাকা আপনার কিনতে হচ্ছে 4 GB র্যাম। সো এই ধরনের ফোনগুলো এমনিতেও স্লো রেজাল্ট দিবে। আগে আপনি দেখা যেত যে মোটামুটি 12-13 হাজার টাকা 8 GB র্যাম পাইতেন, কিন্তু এখন আর ওই দিন নেই। তো এই ফোনগুলো আরও বেশি আগে স্লো হবে খুব স্বাভাবিক অর্থেই। আর তাছাড়া আমি যেটা বললাম এই আপডেটের ব্যাপারগুলো আছে কোম্পানির, ওরা নিজেরাই স্লো করে। আহমেদ রকি ভাই লিখছেন, ভাই প্রয়োজনীয় কিছু অ্যাপ নিয়ে ভিডিও দেন। আপনারা একটু কমেন্ট করবেন আজকের ভিডিওতে কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলোর আসলে আপনারা রিভিউ চাচ্ছেন। আমি তাহলে ওই টাইপের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো, যেগুলো আপনাদের ডেইলি লাইফকে আরও বেশি সহজতর হয়তো বা করবে। একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভাইয়াও কমেন্ট করেননি, উনি লিখছেন, স্যাম ভাই আপনার ইউটিউব জার্নিটা একটু শেয়ার করবেন। আমি আমার ইউটিউব জার্নি এর আগে বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছি, বেশ কিছু টিভি ইন্টারভিউতেও শেয়ার করেছি। যদি এভাবে বলি, আমি যখন শুরু করছিলাম আমার ইউটিউবে এই ধরনের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। আমি আমার বেশ কিছু ভিডিও নিজেই শ্যুট করে রাখতাম, এগুলো আমি আর্কাইভ হিসাবে ইউটিউবে রাখতাম। এর মধ্যে একটা ভিডিও ছিল সাইকেলের, যেখানে আমি একটা রেগুলার সাইকেলকে কনভার্ট করি ই বাইকে। ওই সময় বাংলাদেশে ই বাইক মানে ইলেকট্রিক সাইকেল তো এখন কনভার্টেবল কিট পাওয়া যায়, তখন অ্যাভেলেবল ছিল না এভাবে। আমি ওইটা আলাদা করে শিপমেন্ট করে আনিয়ে কনভার্ট করছিলাম। তো ওই ভিডিওটা সামহাউ বেশ ভালোই ভিউ আসে। দেন আমি দেখলাম এখান থেকে কিছু রেভিনিউ জেনারেট হয়, টাকা পয়সা, ডলার। তো তখন আমার মনে হয় সোহাগ ভাই যেগুলো বলছে মিথ্যা বলে নাই, সত্যিই বলছে টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করা যায়। সো দেন মনে হলো যে ওকে ফাইন, তাহলে আমি DIY নিয়ে শুরু করি। এরপর আমি DIY প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করলাম। বাট কেন যেন DIY এর প্রতি আমাদের দেশের মানুষজনের ওই সময় খুব একটা ইন্টারেস্ট ছিল না, এখনও নেই, তেমন কোনো বড় চ্যানেলও নেই। গ্যাজেট রিসার্চের বাংলা আমাদের মারুফ ভাই উনি টুকটাক কন্টিনিউ করছে, আর আমি তো চ্যানেলটা খুলে রেখে দিছি, মাঝে মধ্যে করি, বছরে একটা ভিডিও হয়তো বা আসে, কি একটা অবস্থা আমার সময়ের সাথে হয় না। পরবর্তীতে দেখলাম যে আপনাদের এই সবার এই স্মার্টফোনের দিকে একটু বেশি আকর্ষণ, আর স্মার্টফোনের তখন আবার একটা জোয়ার শুরু হচ্ছিল, নতুন নতুন টেকনোলজি আসা, আর নিজেরও প্রচুর ফোন চেঞ্জ করতে ভালো লাগতো। আমার তো টাকা পয়সা ছিল না, আমি কি করতাম, বিক্রয়.com থেকে প্রতি সপ্তাহে বা সপ্তাহে বেলা 2-3 বার করে ফোন মানে চেঞ্জ করতাম, কিনতাম বিক্রি করতাম, কিনতাম বিক্রি করতাম। সো আমার একটা নলেজ গ্যাদার হতে থাকলো এবং নতুন ফোনের প্রতি একটা আগ্রহ জাগতে থাকলো। দেন মনে হলো তাহলে এই ফোনগুলো সম্বন্ধে মানুষের সাথে কেন আমি শেয়ার করছি না। তো পরবর্তীতে আমি পাবলিকের সাথে এই ফোনগুলো নিয়ে বিভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করলাম, শেয়ারও করছিলাম। এই তো এভাবে কন্টিনিউ হতে থাকে। তখন আমি আবার জব করতাম, সকালবেলা যাওয়ার আগে এই যেরকম একটা ফেস ক্যাম দিয়ে যেতাম, অফিস থেকে এসে 7টার দিকে আমি ভিডিওটা এডিট করার ট্রাই করতাম, নিজেই একা একা করতাম। দেন ওই ভিডিওটা আপলোড করতাম, ট্রাই করতাম সপ্তাহের প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যেত। এভাবে চলতে থাকে, কোভিড চলে আসে। দেন মনে হলো আমি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ইউটিউবে চলে যাই, দেখা যাক কি হয়। সো ওইটা বোধহয় আমার মানে ভালো টার্নিং ছিল এবং আমি ফুল টাইম শুরু করে দিলাম। তারপরে যেটা হয়, একটা সময় মনে হলো আমার একজন লোক নেওয়া উচিত, মামাতো ভাইকে নিলাম। তারপর মনে হলো আমার আরেকজনকে নেওয়া উচিত, সাব্বিরকে নিলাম। এভাবে করতে 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 এখন তো 12-13 জন সহ আমরা কাজ করছি। যদিও 12-13 জন টোটালি 7 জন স্টুডিওতে কাজ করে এমন না, আমাদের তো ওই যে বিজনেস রয়েছে টাইজো প্লাস সেলবান, সেখানেও কাজ করছে, এই আর কি। আর এখন আমি যদি বলি
আমাদের আসলে স্যামজন চ্যানেলের মেম্বার কজন মিলে কাজ করছি, তাহলে আমাকে বলতে হবে এইভাবে, আমাকে একটু টাইম দেন, আমি বলছি। তা হলো 45,06,339 জন, এতজন মেম্বার সব আমরা কাজ করছি। এরা কারা জানেন? এই যে স্টুডিওতে বললাম 12-13 জন, বাকি হচ্ছেন আপনারা। তো আসলে আমার চ্যানেলটার জার্নি মোটামুটি এরকম ছিল, আরও অনেক চড়াই উতরাই অনেক কিছুই ছিল, ওগুলো তার ডিটেলে গেলাম না, অন্য কোনো একদিন না হয় শেয়ার করা হতে পারে ডেডিকেটেড কোনো ভিডিওতে। সেইয়া আমরা একা না, একসাথে আমরা 45 লাখ প্লাস মানুষ নিই স্যামজন, আরও অনেক দূর যাওয়ার বাকি আছে, রাইট? সেইয়া এর মধ্য দিয়ে আমাদের আজকের প্রশ্ন এবং উত্তর পর্ব শেষ হচ্ছে, এবং কে হলেন লাকি উইনার সেটা তো আপাতত জানতে হবে। চলেন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের উইনারকে। আগামী পর্বে আবারও একজন উইনার হবেন অবশ্যই। বাই দ্য ওয়ে, আমরা অনেক সময় এই যে গিফটগুলো পাঠাতে একটু সময় নেই, হয় কি ধরুন এই সপ্তাহে উইনার হয়েছেন, দেখা যায় যে আমাদের তো আরও কয়েকটা গিফট হবে, অনেক সময় চলে, একসাথে গিফটগুলো পাঠাতে পারলে একটু সুবিধা হয়, কুরিয়ার সার্ভিস ওখানে যাওয়াটা হ্যাংত্যাং এই সমস্ত কিছু নিয়ে। তো আপনারা যদি একটু ডিলে হয় কিছু মনে করবেন না, কয়েকদিনের মধ্যে আর কি পেয়ে যাবেন, যতটুকু দ্রুত সম্ভব আমরা ট্রাই করব। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য, যিনি লাকি উইনার হবেন সরাসরি ওই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের আর মডারেটর বা কাউকে খোঁজাখুঁজি করতে হবে না, এটা বোধহয় আপনাদের জন্য সুবিধা হবে। এখন থেকে আমরা এভাবেই ট্রাই করব। সবাই ভালো থাকুন, আগামীকালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে।